স্বাগত চট্টগ্রাম প্রতিদিনে, সঙ্গে আছি শাহরিয়ার অঙ্কুর। অনেক আগেই নকলের কবর দেওয়া হয়েছে, তবে তা এখন ডিজিটাল রূপ নেওয়ায় পরীক্ষা কেন্দ্রে অবশ্যই সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। মঙ্গলবার সকালে চট্টগ্রাম কলেজ মিলনায়তনে এইচএসসি ও সমমান পরীক্ষা 2026 উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি শিক্ষা খাতের বাজেট প্রসঙ্গ তুলে বলেন, বিগত সরকারের আমলে রূপপুর ও আইসিটি মন্ত্রণালয়ের বাজেট শিক্ষা খাতে ঢুকিয়ে শুভঙ্করের ফাঁকি দেওয়া হয়েছিল। এবার শিক্ষায় 1,36,000 কোটি টাকার বিশাল বাজেট দেওয়া হয়েছে। এই অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার তাগিদ দেন শিক্ষামন্ত্রী। রুমের মধ্যে নকল রয়ে গেল, সেই নকলের জন্য দায়ী কি আমি ওই ছাত্রকে করব না আপনাকে করব? সেই জন্য আমরা 1980 পরীক্ষার যে অ্যাক্ট রয়েছে সেটা আমরা পরিবর্তন করেছি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল ও সহিংসতা ঠেকাতে সারা দেশের মতো চট্টগ্রামের বিভিন্ন স্থানে কঠোর অবস্থানে প্রশাসন। সকাল থেকে গুরুত্বপূর্ণ সড়ক থেকে শুরু করে অলিগলি পর্যন্ত সর্বত্র দেখা গেছে কঠোর নজরদারি। এর আগে রাতভর চালানো হয়েছে সাঁড়াশি অভিযান। কোনো ধরনের নাশকতা দমাতে প্রশাসনকে সাথে নিয়ে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন সিটি মেয়র। কেউ যদি কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে চায় তাদের ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। এটা আমি আইন শৃঙ্খলা যার বাহিনী তারাও কঠোর অবস্থানে আছে, আমরাও আমাদের দলীয় এবং আমার যে শহরের অবস্থান থেকে আমি এটা স্পষ্টভাবে ঘোষণা দিতে চাই। নাশকতা রোধে সতর্ক অবস্থানে চট্টগ্রামেও আইন শৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আকরাম হোসেন। আকরাম, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা রোধে মাঠে আইন শৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক দলগুলোর তৎপরতা কেমন দেখছেন? অঙ্কুর, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে আজকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি ছিল এবং তারা শক্ত অবস্থানে ছিলেন এবং আমরা দেখেছি নগরীর মোড়ে মোড়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোতায়েন করা হয়েছিল এবং তারা সতর্ক অবস্থানে ছিলেন। একই সাথে বিএনপি সহ এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কিন্তু মিছিল মিটিং নিয়ে রাস্তায় রাজপথে সরব ছিলেন এবং আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন, আসলে তারা বলছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যদি কোনো ধরনের কার্যক্রম করার চেষ্টা করে তাহলে তারা শক্ত হাতে দমন করবেন বলে জানিয়েছেন। অন্যদিকে বিএনপি নেতাকর্মীরা বলছেন যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তারা প্রস্তুত আছেন এবং তারা যাতে আইন শৃঙ্খলার অবনতি না ঘটায় সেই জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন এবং তারা বলছেন, বিএনপি নেতাকর্মীরা বলছেন, কেউ যদি এরকম অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে তাহলে তার জন্য প্রয়োজনীয় আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। একই সাথে আমরা চট্টগ্রাম নগরীর বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেছি, সেখানে আসলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং স্থিতিশীল অবস্থায় ছিল চট্টগ্রাম নগরী। এখন পর্যন্ত চট্টগ্রাম থেকে আমার কাছে ছিল সর্বশেষ পরিস্থিতি। আমরা এখন যাব স্টুডিওতে। অঙ্কুর, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামে হ্যাবা দানপত্র সহ পণবিহীন দলিলে প্রস্তাবিত উৎসেকর বাতিল এবং বন্টননামা ও নামজারিতে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা পুনর্বিবেচনার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন চট্টগ্রাম জেলা দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ। দুপুরে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়ার মাধ্যমে এই স্মারকলিপি পাঠানো হয়। এ সময় নেতারা জানান, পারিবারিক স্নেহ ও ধর্মীয় রীতির সম্পত্তি হস্তান্তরে কোনো আর্থিক লেনদেন না থাকলেও নতুন করের কারণে সাধারণ মানুষ দলিল নিবন্ধনে নিরুৎসাহিত হচ্ছে। এতে অনানুষ্ঠানিক লেনদেন ও জমি সংক্রান্ত মামলা বৃদ্ধির আশঙ্কা রয়েছে। আগামী 28 জুন সকাল 8টা থেকে বিকাল 4টা একযোগে সারা দেশে ভিটামিন A+ ক্যাম্পেইন শুরু হবে। উপলক্ষে দুপুরে লক্ষ্মীপুরে প্রেস ব্রিফিং করেন জেলা সিভিল সার্জন মাহমুদ আবু হাসান শাহিন। এ সময় তিনি জানান, চলতি বছর লক্ষ্মীপুরে 3,20,000 শিশু পাবে ভিটামিন A ক্যাপসুল। সমগ্র নোয়াখালীতে 5,76,640 জন শিশুকে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বলে জানান জেলা সিভিল সার্জন ডাক্তার আনোয়ার হোসেন। 6 মাস থেকে 59 মাস বয়স পর্যন্ত শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রামের ফলের বাজারে এখন হরেক রকম ফলের সমারোহ। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাক ভর্তি আমসহ নানা ধরনের মৌসুমি ফল আসায় জমে উঠেছে নগরীর ফলমন্ডি। এ বিষয়ে আরো জানাচ্ছেন আকরাম হোসেন।
আছি এখন চট্টগ্রামের ফলমন্ডিতে, যেখানে আসলে চট্টগ্রামের সবচেয়ে বড় ফলের বাজার। এই ফলের বাজারটি আসলে আপনারা দেখতে পাচ্ছেন, এই পুরো বাজারটি থেকে চট্টগ্রাম বিভাগের যতগুলো ক্রেতারা আছেন সবাই কিন্তু এই ফলমন্ডি থেকেই তাদের পছন্দের ফলগুলো ক্রয় করে নিয়ে যান। সবচেয়ে বেশি হচ্ছে আম, বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমগুলো আসছেন এবং ক্রেতারা তাদের চাহিদা মতো ক্রয় করছেন। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, ব্যবসায়ীরা যেটি বলছেন যথেষ্ট পরিমাণ মৌসুমি ফল সরবরাহ আছে, বিশেষ করে আমের সরবরাহ রয়েছে এবং তারা ক্রেতাদের চাহিদা পূরণ করতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছেন। অন্যদিকে আমরা ক্রেতাদের সাথেও কথা বলেছি, ক্রেতারা যেটি বলেছেন আসলে যেভাবে সরবরাহ রয়েছে সে অনুপাতে আসলে মৌসুমি ফলের দাম কমছে না, দাম বেশি থাকার কারণে আসলে ক্রেতাদের নাগালের বাইরে থেকে যাচ্ছে মৌসুমি ফলগুলো। ক্রেতা বিক্রেতাদের সমন্বয়ে আসলে চট্টগ্রামের ফলমন্ডির যে ফলমন্ডি আছে, যে সেই ফলমন্ডিতে আমরা এখন অবস্থান করছি। ক্রেতা এবং ভোক্তা উভয়ই কিন্তু এই ফলমন্ডি থেকে এসে পাইকারি এবং খুচরা তাদের পছন্দের ফল ক্রয় করেন। আম ক্রয় করেন, লিচু, তারপর আনারস, কাঁঠাল, জাম থেকে শুরু করে মৌসুমি ফলগুলো ক্রয় করে থাকেন। আসলে গ্রীষ্মের আগমনের পর একের পর এক মৌসুমি ফলগুলো এই চট্টগ্রামের ফলমন্ডিতে আসতে থাকে এবং ক্রেতারা তাদের পছন্দের ফলগুলো ক্রয় করে। এখন পর্যন্ত চট্টগ্রামের ফলমন্ডি থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। ভরা মৌসুমে আবারও চট্টগ্রামের বাজারে বেড়েছে সব ধরনের চালের দাম। এক সপ্তাহের ব্যবধানে বস্তা প্রতি দাম বেড়েছে 200 থেকে 250 টাকা পর্যন্ত। এতে ক্ষুব্ধ ক্রেতারা সিন্ডিকেট ও বাজার ব্যবস্থাপনার অভাবকে দুষলেন। আর বরাবরের মতো পাইকাররা দায় চাপালেন উত্তরবঙ্গের আড়তদারদের উপর। নয়ন বরাজয়ের প্রতিবেদনে বিস্তারিত। চট্টগ্রামের সবচেয়ে বড় চালের আড়ত পাহাড়তলী চাকতায় বাজারে চাল সরবরাহে কোনো ঘাটতি নেই, তারপরও দাম বৃদ্ধি। মাত্র এক সপ্তাহের ব্যবধানে স্বর্ণা, মিনিকেট, ফাইজাম সহ বিভিন্ন ধরনের চালের দাম বস্তাপ্রতি বেড়েছে 200 থেকে 250 টাকা। আর সুগন্ধি চালের ক্ষেত্রে বস্তাপ্রতি বৃদ্ধি 1000 থেকে 1500 টাকা পর্যন্ত। যে চিনুগুড়া আপনার 2 মাস আগে ছিল যে আপনার 6000 টাকা, সেই চিনুগুড়া এখন 7800 টাকা, 8000 টাকা চলতেছে। ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতারা। তারা বলছেন সিন্ডিকেটের কারণে হঠাৎ করে চালের দাম বেড়েছে। বাজার মনিটরিং ব্যবস্থা না থাকার কারণ কেউ দুষলেন তারা। আমার মনে হয় যে ভরা মৌসুম উপলক্ষে চাউলের বাজারটা যদি আগের তুলনায় অর্থাৎ 50 থেকে 60 টাকার মধ্যে হলে মনে হয় সবাই অন্তত কিনা একটা অবস্থা থাকতো। বরাবরের মতো দায়সারা জবাব দিলেন পাইকাররা। তারা বলছেন উত্তরবঙ্গের মোকামগুলোতে চালের দাম বাড়ায় প্রভাব পড়েছে চট্টগ্রামের পাইকারি ও খুচরা বাজারে। ব্যাংকে এখন টাকা রাখতেছে না, তারা ধান চাউল কিনে স্টক করতেছে, বা কিছু কিছু আমাদের হাসকি মিলটির এইসব জায়গাতে ধান চাউলের উপরে তারা নজর দিচ্ছে, তারা প্রচুর ধান চাউল কিনে স্টক করতেছে। ওই কারণে কিছুটা এটার প্রভাব পড়ছে বলে আমাদের মনে হয়। দফায় দফায় চালের দাম বাড়ায় সংসারের খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। তাই বাজার তদারকি জোরদার করে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের দাবি তাদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে চাঁদপুরের 30 বাংলাদেশিকে রাশিয়ান সেনাবাহিনীর কাছে বিক্রির অভিযোগ উঠেছে। সম্প্রতি এক ভিডিও বার্তায় বেশ কয়েকজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ভুক্তভোগীরা। তাদের দেশে ফেরাতে সার্বিক সহযোগিতার আশ্বাস উপজেলা প্রশাসনের। খোকন কর্মকারের তথ্য, চিত্রের রিপোর্ট। উন্নত জীবনের আশায় চলতি বছর মে মাসের প্রথম দিকে দালালের মাধ্যমে রাশিয়ায় পাড়ি জমান চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার কাউনিয়া গ্রামের মাইনুদ্দিন সহ 30 বাংলাদেশি। কাজ না দিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য তাদের রাশিয়া সেনাবাহিনীর কাছে বিক্রি করে দেয় দালাল চক্র। সকল স্তরের জনগণের কাছে এক ভিডিও বার্তায় ভুক্তভোগীরা জানান মাত্র কয়েক দিনের যুদ্ধে মারা যায় 26 জন। লুকিয়ে ভিডিও বার্তা পাঠিয়ে তাদেরকে দেশে ফেরানোর আকুতি জানান ভুক্তভোগীরা। এভাবে শিয়াল কুকুরের মতো আমরা করতে চাই না, প্লিজ আমাদেরকে রক্ষা করতে হেল্প করুন। আপনাদের কাছে একটাই আহ্বান। আর আমরা ফোন চালাচ্ছি, এখানে লুকায় লুকায় একটা ফোন কিনছে হসপিটালে নেওয়ার পর। স্বজনরা জানান এই খবর শোনার পর 20 দিনের মাথায় মারা যায় মাইনুদ্দিনের বাবা আব্দুর রহিম। দেশে ফিরিয়ে আনা সহ দালালদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। ওর কাছে আবেদন জানাই, ওনার পায়ে পড়ি আমাদের সন্তান বলিয়া আনি দিত। 7.5 লাখ টাকা নিচ্ছে, 7.5 লাখ টাকা নিচ্ছে, আরো খরচ নিলাম, মোট 9 লাখ টাকা আমাদের গেছে। 9 লাখ টাকা যাওয়ার পরে রাশিয়া নিয়ে সেনাবাহিনীর কাছে বিক্রি করে ফেলাইছে। আমার একটা বাতি দিয়েছে ছোট 3 বছরের,
ওর মুখের দিকে নেনে ওর বাপের ফিরিয়ে দেয়, আমার ভাইকে ফিরিয়ে দেয়। দাবি নিয়ে মানববন্ধনও করে এলাকাবাসী। সরকার যেন তাদেরকে দ্রুত দেশে ফিরিয়ে আনে, তাদের বাবার কাছে ফিরিয়ে দেয়। একসাথে 30 জন ছিল, 26 জন অলরেডি মারা গেছে, বাকি 4 জন আছে। তো 4 জনের ভিতরে মাইনুদ্দিন এখন আলহামদুলিল্লাহ জীবিত আছে, তবে ওর মাথায় ইনজেক্ট। পরিবারের লিখিত আবেদন পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো সহ তাদের দেশে ফেরাতে সার্বিক সহযোগিতার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। আবেদন করেছে, আমরা আবেদনটি জেলা প্রশাসক স্যারের মাধ্যমে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবো এবং যতদূর সম্ভব ওনাকে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা গ্রহণ করবো। ভুক্তভোগীরা জানান আদম ব্যাপারী সিরাজের বাড়ি চাঁদপুরের হাইমচর উপজেলায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল চট্টগ্রাম প্রতিদিনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।